হ্যালো, হ্যালো। রিতা, শান্ত হও। রিতা, কে তোমাকে মেরে ফেলবে? রিতা, হ্যালো, শান্ত হও, শান্ত হও, বলো। আরে বলো, তোমার বাড়িতে কে আছে? হ্যালো, হ্যালো রিতা, হ্যালো, হ্যালো। শিট, ফোনটা কেটে গেল কেন? রিতা, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আপনারা শুনছেন কল্প লোকের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পে বর্ণিত ঘটনা বা চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। কেমন আছিস পবন? হঠাৎ করে একটা চেনা গলার আওয়াজ শুনতে পেয়ে পবন সামনে তাকিয়ে দেখল তার সামনে একজন সৌম্যদর্শন যুবক দাঁড়িয়ে, পরনে কালো কোট আর প্যান্ট। এই যুবক কখন যে লকআপের দরজা খুলিয়ে ভেতরে প্রবেশ করেছে তা পবন বুঝতেই পারেনি। যুবকটি পবনের পরিচিত, তাই সে কিছুটা আনন্দে আর কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, রিদ্ধি, রিদ্ধি, তুই এখানে? ঋদ্ধি অর্থাৎ ঋদ্ধিমান সিংহ বর্তমানে ক্রিমিনাল লয়ার হিসেবে আদালতে প্র্যাকটিস করে। বেশ কয়েকটি কেসে দারুণভাবে সাফল্যও পেয়েছে সে। হ্যাঁ, মিস রীতা সেন মার্ডার কেসে আমি আসামি পক্ষের উকিল হিসেবে নিযুক্ত হয়েছি। অর্থাৎ আমার বর্তমান কাজ হলো তোকে এই বদ্ধ কারাগার থেকে মুক্ত করা। এখন তুই যদি চাস কোনো বড় অ্যাডভোকেট নিযুক্ত করতে, তাহলে তাতে আমার... রিদ্ধি, রিদ্ধি, তুই আমাকে বাঁচা ভাই, আমাকে তুই মুক্ত কর ভাই, আমাকে তুই মুক্ত কর এই নরক যন্ত্রণা থেকে। শান্ত হ পবন, শান্ত হ। উঠে দাঁড়ানো পবনকে ধরে বসিয়ে দিল ঋদ্ধি, আর নিজেও বসে পড়ল পবনের পাশে। আচ্ছা, এবার আমাকে সব কথা খুলে বলতো পবন। পবন ইন্ডাস্ট্রিজের বর্তমান মালিক পবন মিত্র এই জেলের চার দেওয়ালের মধ্যে কিভাবে এলো, সেটা যে আমাকে জানতেই হবে। বলবো, তোকে আমি সবই বলবো, বলল পবন মিত্র। কথা বলে উকিলের কাছে আর ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই। তার উপর সেই উকিল যদি হয় পুরনো বন্ধু, তাহলে তো তাকে ভরসা করে সব কিছুই বলা যেতে পারে। কতদিন পরে তোর সঙ্গে দেখা ভাই। শেষ কবে দেখা হয়েছিল তোর মনে আছে? আমার তো মনেই পড়ে না। পবনের কথা শুনে ঋদ্ধির মনে পড়ল সেই কলেজের সময় কাটানো দিনগুলোর কথা, যখন পবন আর ঋদ্ধি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের বন্ধুত্বের কথা সারা কলেজ জানত। অবশ্য তারা যে দুইজন ছিল সেটা বলাটা বোধহয় ভুল হবে। তাদের সঙ্গে আরও একজন ছিল, তাদের সর্বসময়ের বন্ধু। একসাথে ঘোরাফেরা, বিকেলে রাস্তার মোড়ে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা বা ভেলপুরি খাওয়া, ছুটির দিনে লং ড্রাইভে কোথাও ঘুরে আসা, সবই চলতো তাদের। ওসব কথা ছাড়, এখন আসল কথা বল এবার। অতীতের কথা ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পবনকে কথাটা বলল ঋদ্ধি। তোর এমন অবস্থা হলো কি করে? কি বলবো, সবই আমার পাপের ফল। কথাটা বলে অনুতাপে মাথা নিচু করল পবন। আমি আমি পিয়ালির সাথে অন্যায় করেছি ভাই, অন্যায় করেছি। তাই আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে। দেখ পবন,
আমাকে সব কিছু খুলে না বললে আমি যে কিছুই করতে পারবো না। পবনের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করল ঋদ্ধি। কোনো দ্বিধা রাখিস না, সবটাই খুলে বল আমাকে। মনে রাখিস, একটা ছোট্ট ক্লুও অনেক কেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রীতা আমার অফিসের পিএ ছিল। 24 বছরের যুবতী মেয়ে, শিক্ষিতা, সুন্দরী। অফিসের সমস্ত কাজই খুব নিখুঁতভাবে করতো জানিস। বছরখানেক হলো অফিসে জয়েন করেছিল। দেখতে দেখতে রীতার সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে, মানে ঘনিষ্ঠ সম্পর্ক। তুই তুই বুঝতেই তো পারছিস। তোর স্ত্রী মানে মিসেস মিত্র জানতো কথাটা? হ্যাঁ, বেশ কয়েকদিন আগেই পিয়ালিকে একদিন বাড়িতে সমস্ত কথাই বলেছিলাম। রীতা আমাকে বিয়ে করার জন্য জোর করছিল, আর আর আমিও তখন রীতার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তাই পিয়ালিকে বলেছিলাম ডিভোর্স দিয়ে দিতে, যাতে আমার সাথে রীতার বিয়েতে আর কোনো বাধাই না থাকে। মিসেস মিত্র তোর সেই কথাতে রাজি হয়েছিল? ভাই ভাই তুই পিয়ালিকে তো চিনিস। ও খুব নরম স্বভাবের একটা মেয়ে। তোকে আর নতুন করে কি বলবো। আমার সমস্ত কথা শুনে ও ও ঘরের খাটের উপর থপ করে বসে পড়েছিল। বোধহয় ভীষণ শক পেয়েছিল জানিস। সেই দিন ও কোনো খাওয়া দাওয়া করেনি, কারোর সাথে কথাও বলেনি, এক জায়গাতেই চুপ করে বসেছিল। পরেও আমাকে ডিভোর্স দিতে রাজি হলেও ওর সেই কাজে বাদ সেধেছিল পল্লব। পল্লব মানে মিসেস মিত্রের ছোট ভাই? হ্যাঁ, আমার একমাত্র শ্যালক পল্লব চ্যাটার্জি। ও এখন কি করে? মানে কোনো জব করে কি? বিশেষ কিছু করে বলে তো শুনি না। পিয়ালি বলেছিল ওকে আমার অফিসে একটা চাকরি দিতে, কিন্তু আমি রাজি হইনি। আসলে আমার কোনোদিনই ওকে তেমন বিশেষ পছন্দ ছিল না। পবন, আমার মনে হচ্ছে আমরা মূল আলোচনা থেকে কিছুটা সরে যাচ্ছি। আচ্ছা, ও মানে তোর শ্যালক মানে পল্লব ডিভোর্সের ব্যাপারটাতে কিভাবে জড়ালো? পিয়ালি ফোন করে ওকে বলেছিল। কথাটা শুনে ও চলে এসেছিল আমাদের বাড়িতে। খুব রেগে গিয়েছিল, এসেই হম্বিতম্বি শুরু করলো। আমিও দম্বার পাত্র নই। পল্লবের সাথে আমার খুব একচোট ঝগড়া হতে লাগলো। পিয়ালি পল্লবকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিল। বলল পরে বাড়ি গিয়ে কথা বলবে। যাওয়ার আগেও বলে গেল ও নাকি আমাকে আর আমার অফিসের পি অর্থাৎ রীতাকে দেখে নেবে। আমিও তখন রাগের মাথায় ছিলাম। পল্লব চলে যাওয়ার পর আমি পিয়ালিকেই দু একটা কথা শুনিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, তোমার ওই বাউন্ডুলে ভাইয়ের সাহস কি করা হয়, হ্যাঁ? আমার বাড়িতে এসে আমাকে তর্জন গর্জন করবে। তবে তবে বিশ্বাস কর রিদ্ধি, আমার আমার মেজাজের জবাবে পিয়ালি আমার মুখে মুখে একটাও কথা বলেনি। এমনকি এমনকি চোখ দিয়ে তার এক ফোঁটা জল পর্যন্ত পড়েনি। শুধু বলেছিল আমি এখন নাকি ভালোবাসায় অন্ধ হয়ে আছি। যেদিন আমার চোখ থেকে কালো কাপড়টা সরে যাবে সেদিন বুঝতে পারবো আমাকে কে সত্যিকারের ভালোবাসে। কথাটা বলেই ও ঘরে চলে গিয়েছিল। এতগুলো কথা বলে পবন একটু থামল। সেদিন পিয়ালি ঠিকই বলেছিল জানিস। আজ আমি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা ছেড়ে আমি কেবল কেবল মরিচিকার পিছনে ছুটেছিলাম। আচ্ছা, তুই যেদিনকার কথা বলছিস সেটা রীতা সেন মার্ডার হওয়ার কতদিন আগের কথা? রীতা খুন হওয়ার প্রায় 3-4 দিন আগের কথা হবে। আচ্ছা, সেই দিনের পর থেকে মিসেস সেনের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলি কি? অস্বাভাবিক আচরণ?
কই না, তেমন তো কিছু লক্ষ্য করিনি। ঘরের কাজকর্ম, রান্নাবান্না যেমন আগে করতো তেমনটাই করতো। তবে হ্যাঁ, আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিয়েছিল। আমিও অবশ্য বলতাম না। আর খাওয়া দাওয়াটা ঠিক মতন করতো কিনা তা বলতে পারবো না। তখন আমি রিতার প্রেমে এমনই হয়ে গিয়েছিলাম যে ওর কোনো খোঁজ খবর রাখতাম না। আচ্ছা রিদ্ধি, তুই হঠাৎ আমাকে এসব কথা জিজ্ঞাসা করছিস কেন? না, এমনিই বলছিলাম। পবনের কেমন যেন সন্দেহ হলো। ঋদ্ধি কি তবে পিয়ালিকেই রীতার খুনি ভাবছে নাকি? এবার পরের কথাতে আসি। মিস রীতা সেন যখন খুন হয়েছিলেন তখন তুই সেখানে কি করছিলি? বিশ্বাস কর রীতি, বিশ্বাস কর, আমি রীতাকে খুন করিনি। এমনকি খুন হতে দেখিনি পর্যন্ত। ওই দিন রবিবার ছিল, অফিসও বন্ধ ছিল। সারাদিন রীতার সঙ্গে দেখা হয়নি আমার, এমনকি ফোনেও কথা হয়নি। হঠাৎ করে রাত্রি 8টার সময় রীতা আমাকে ফোন করলো। হ্যালো হ্যালো, রীতা শান্ত হও। রীতা, কে তোমাকে মেরে ফেলবে? রীতা, হ্যালো, শান্ত হও, শান্ত হও, বলো। আরে বলো, তোমার বাড়িতে কে আছে? হ্যালো হ্যালো রীতা, হ্যালো হ্যালো। ফোনে ওকে বেশ উত্তেজিত শোনাচ্ছিল। বাড়ি মানে গোপালনগরে, যেখানে ও পিজি হিসেবে থাকতো? হ্যাঁ, একজন বৃদ্ধার বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতো রীতা। বৃদ্ধার ছেলে বিলেতে থাকে, স্বামী মারা গিয়েছেন, বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। আচ্ছা, ফোনে তোকে কি বলেছিলেন মিস সেন? বলেছিল ওকে নাকি কেউ মেরে ফেলতে চায়। মেরে ফেলতে চায়? তার মানে? মানেটা তো আমিও ঠিক মতন বুঝিনি। আমি তখন কিছু বলার আগে ও ফোনটা কেটে দিয়েছিল। তারপর তুই কি করলি? তারপরে আমি সেই কথা শুনে তাড়াতাড়ি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম সোজা গোপালনগরে। আচ্ছা, তুই বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে মানে মিসেস মিত্রকে কিছু বলে যাসনি নিশ্চয়ই? না, তখন রীতার মুখ থেকে ওই কথা শোনার পর আমার মাথা আর ঠিক ছিল না। ভেবেছিলাম কত তাড়াতাড়ি রীতার কাছে পৌঁছানো যায়। বুঝেছি। তারপরেরটা বল। গোপালনগরে রীতার বাড়িটা একটু গলির ভিতরে, সেখানে গাড়ি ঢোকে না। তাই আমি গাড়িটা বড় রাস্তায় দাঁড় করিয়ে ঢুকলাম রীতার বাড়িতে। কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। কিছুক্ষণ দাঁড়িয়ে দরজায় হাত দিতেই দেখি দরজাটা ভেজানো আছে। কোনো দ্বিধা না করেই ঢুকে গেলাম ঘরে। তখন আমার একটাই উদ্দেশ্য ছিল, রীতাকে কিভাবে বিপদের হাত থেকে বাঁচানো যায়। ঘরটা অন্ধকার ছিল। আমি রীতার নাম ধরে ডাকতে ডাকতে একটু ঘরের ভিতরের দিকে যেতেই হঠাৎ করে পিছন থেকে কে যেন ভারী কিছু দিয়ে প্রচন্ড জোরে আঘাত করলো আমার মাথায়। আমি আমি জ্ঞান হারালাম। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন দেখি রীতা ঘরের বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার পেট থেকে ঝরছে লাল রক্ত। আমার আমার হাতে তখন রক্তাক্ত একটা ছুরি। আমি ছুরিটা মেঝের উপর ফেলে দিয়ে দৌড়ে রীতার কাছে গেলাম। রীতার নাম ধরে দুবার ডাকলাম, রীতা রীতা, কিন্তু তখন সে মৃত। হঠাৎ করে আচমকা কোথা থেকে পুলিশ চলে এলো রীতা দেবীকে আর আমাকে অ্যারেস্ট করে নিল। অ্যারেস্ট করা হলো। বললো হাত করা লাগায় কে? আমি নাকি রীতাকে খুন করেছি। আচ্ছা, তুই যে বললি ঘর অন্ধকার ছিল, তা অন্ধকার ঘরে তুই রীতাকে দেখলি কিভাবে? অন্ধকার না, তখন তো অন্ধকার ছিল না, তখন তো ঘরে আচ্ছা, লাইট পবন, জ্বলছিল। তুই যখন প্রথম ঘরে ঢুকেছিলি তখন তুই ঘরের লাইট আগে না জ্বালিয়ে রীতা দেবীকে খোঁজার চেষ্টা করেছিলি কেন? পবনের কথার মাঝেই হঠাৎ করে কথাটা বলে উঠল ঋদ্ধি। আসলে সুইচ বোর্ডটা ঘরের দরজা থেকে কিছুটা দূরেই ছিল।
আমি এর আগে কয়েকবার গিয়েছিলাম, তখন দেখেছি। তাই আমি আগে রীতার নাম ধরে ডেকে এগিয়ে গিয়েছিলাম। পবনের কথাতে কেমন যেন সন্দেহ হলো ঋদ্ধির। সে কি তার কাছ থেকে কিছু লুকোতে চাইছে? তবুও মনের সন্দেহ বাইরে প্রকাশ না করেই ঋদ্ধি বলল, মনে হচ্ছে তোকে এইভাবে কেউ ফাঁসাতে চাইছে। তবে সে যেই হোক, আমি তাকে ঠিক খুঁজে বের করবই, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, তবে আমি আসি। আচ্ছা ঋদ্ধি, তোকে একটা কথা বলবো? অবশ্য অবশ্য যদি তুই কিছু মনে না করিস। কি কথা বল না। তুই কি এখনো পিয়ালিকে... আচ্ছা, আমি তাহলে এখন উঠলাম, অনেক কাজ পড়ে আছে। এই কেসটা সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে, আমাদের আবার কোর্টে দেখা হবে। পরের দিন সকাল 11টা। আগামীকালই কোর্টে পবন মিত্রের কেসটা উঠবে। ঋদ্ধিমান সিংহ এখন তার বাড়ির অফিস রুমে বসে তার সেক্রেটারি সোমক মিত্রের সাথে কথা বলছে। সোমক 6 মাস হলো তার সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছে। বয়স মাত্র 23 বছর হলে কি হবে, খুবই চটপটে আর সাহসী ছেলে। স্যার, আপনি যেরকমটা বলেছিলেন মোটামুটি সবই খোঁজখবর নেওয়া হয়েছে। এই যে সমস্ত ডেটা। কথাটা বলে সোমক একটা ফাইল ঋদ্ধিমানের দিকে এগিয়ে দিল। ঋদ্ধি ফাইলটা খুলে খুব ভালো করে সমস্ত কাগজপত্র দেখল আর তারপর বলল, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে কেউ যদি দেখে সামনে তার বিপদ বা কেউ তাকে খুন করতে আসছে, তবে সে আগে পালানোর চেষ্টা করবে। তা না করে মিস রীতা পবনকে কল করে তাকে বাড়িতে ডেকে পাঠালেন। কিন্তু কেন? সেই বাড়ির যেরকম নকশা তুমি এনেছো, তাতে তো দেখছি পেছন দিক দিয়েও একটা দরজা আছে। ভিকটিম তো সেখান দিয়েও পালিয়ে যেতে পারতো। স্যার, হয়তো এমনও সিচুয়েশন হয়েছিল যে পালানোর কোনো স্কোপ ছিল না। হতে পারে, তবে এমনও হতে পারে পবন আমাকে মিথ্যা কথা বলছে। কথাটা বলে ঋদ্ধি আবার ফাইলের প্রতি মনোযোগ দিল। আর তার ঠিক কিছুক্ষণ পর সোমককে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি তো ওই বাড়িতে গিয়েছিলে, ওখানে অস্বাভাবিক কিছু কি তোমার নজরে এসেছিল? না স্যার, রীতা দেবী যে বাড়িতে পিজি হিসাবে ছিলেন, ওই বাড়ির মালকিন একজন বৃদ্ধা। ওই মহিলা কয়েকদিন ধরেই আমেরিকাতে নিজের ছেলের বাড়িতে গিয়েছিলেন, এখনও ফেরেননি। আজ ফিরবেন। খুনের দিনেও তিনি ছিলেন না। ওই দিন রীতা দেবী একাই বাড়িতে ছিলেন। আচ্ছা, তুমি ওই এলাকার লোকজনের কাছে খোঁজ নিয়েছিলে? তারা কোনো চিৎকারের আওয়াজ শুনেছিল কিনা? না স্যার, ওই গলিতে কয়েক ঘর লোকের বাস, তারা কেউই কোনো রকম চিৎকারের আওয়াজ শোনেনি। এমনকি ওই বাড়িতে যে একটা খুন হয়েছে সেটাও ওরা কোনোভাবে বুঝতে পারেনি। বুঝেছি, তার মানে খুনি মিস সেনের পূর্ব পরিচিত ছিল, আর মিস সেনই খুনিকে দরজা খুলে দিয়েছিল ভেতরে প্রবেশ করার জন্য। স্যার, আপনাকে একটা কথা বলবো? কি কথা? আচ্ছা, মিসেস পিয়ালি মিত্র কি আপনার পুরো পরিচিত? না মানে উনি যেভাবে... সমক, আমার মনে হয় কিছুটা সময় আমার এখন একা থাকার প্রয়োজন আছে। সোমকের কথা শেষ হওয়ার আগেই বেশ শান্তভাবে কথাটা বলে উঠল ঋদ্ধি। সোমক বুঝল তার এ কথাটা জিজ্ঞেস করা হয়তো অন্যায় হয়েছে। আমার এই কেসটা নিয়ে আরও কিছুটা স্টাডি করার প্রয়োজন। আচ্ছা স্যার, আমি তাহলে এখন চলি। কথাটা বলে সোমক উঠে গেল ঘর ছেড়ে। ঋদ্ধি বুঝতে পারল সোমকের সাথে তার এমন ব্যবহার করা উচিত হয়নি। অ্যাসিস্ট্যান্ট হলে কি হবে, ঋদ্ধিকে সে তার বড় দাদার মতোই শ্রদ্ধা করে। কিন্তু সে কী বা করবে? সে চায় না তার জীবনের হারিয়ে যাওয়া অতীতকে আবার পুনরায় স্মরণ করতে। তার কলেজ লাইফের সেই দিনগুলো কত সুখেরই না ছিল, যখন ঋদ্ধি, পবন আর পিয়ালি তিনজন প্রাণের বন্ধু ছিল। পিয়ালি তখন অবিবাহিত, সদ্য যৌবনে পা দেওয়া রূপবতী মেয়ে ছিল। রোগা লিকলিকে মেয়েটার ডাগর ডাগর দুটো চোখ আর সুন্দর ঘন কালো চুল কখন যে ঋদ্ধির মনের মধ্যে ভালো লাগার সৃষ্টি করে গেল, সেটা সে বুঝতেই পারেনি।
ধীরে ধীরে পিয়ালিকে সে ভালোবেসে ফেলল, কিন্তু সে তার ভালোবাসার কথাটা সবার কাছ থেকে গোপন রাখল। এমনকি প্রিয় বন্ধু পবনকেও বলল না সে কথা। তারপর একদিন সুযোগ পেয়ে সে প্রপোজ করে বসল পিয়ালিকে। সে ভেবেছিল পিয়ালিও হয়তো তাকে মনে মনে ভালোবাসে, কিন্তু সে পিয়ালির কাছ থেকে যে উত্তরটা পেল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে যে তার এই প্রস্তাব শুধু নাকচি করে দিল তা নয়, সে বলল সে মনে মনে পবনকেই ভালোবাসে আর পবনও তাকে ভালোবাসে। 3 দিন আগেই পবন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর সে তার এই প্রস্তাবে রাজিও হয়েছিল। এরপর আর কিছু বলার থাকে না। তবে সে একটা কথা ভেবে অবাক হয়ে গেল যে পবন আর পিয়ালির এই ব্যাপারটা সে বিন্দুমাত্রও বুঝতে পারেনি। এই ব্যাপারটা জানতে পারলে সে পিয়ালিকে নিয়ে এমন কল্পনাও করত না। তারপর একদিন শুভ দিন দেখে বিবাহ হয়ে গেল পবন আর পিয়ালির। তবে ঋদ্ধি মনে মনে ঠিকই করে নিয়েছিল পবন আর পিয়ালির এই সুখী দাম্পত্য জীবনে সে আর কখনোই কাঁটা হয়ে থাকবে না। এই জন্য বিয়ের রিসেপশন পার্টিতে পবন আর পিয়ালির বারবার রিকোয়েস্ট সত্ত্বেও সে যায়নি। যাকে সে তার মনের মণিকোঠায় জায়গা দিয়েছিল, সে একটা সময় অন্য কারো ভালোবাসা হয়ে গেলে মনের মধ্যে একটু তো কষ্ট হবেই। এরপরে কেটে গেছে 5টা বছর। পবন বা পিয়ালি কারোর সাথেই ঋদ্ধির আর কোনো রকমই যোগাযোগ ছিল না। সে বিয়েও করেনি। সারা দিন ওকালতি আর আইনি সংক্রান্ত নানান কাজকর্ম আর পড়াশোনা নিয়েই কাটিয়ে দিত সে। হঠাৎ করে কয়েকদিন আগে পিয়ালি সকালবেলা এসে হাজির হলো তার বাড়িতে। বহুদিন পরে নিজের পুরনো বান্ধবীকে দেখে একরকম অবাকই হয়েছিল সে। তবে এ যেন এক অন্য পিয়ালি। 5 বছর আগের সেই হাসি খুশি স্বতঃস্ফূর্ত মেয়ে সে নেই। এখন তার চেহারায় বিমর্ষ ভাব, মনের দুঃখ বাইরেও প্রকাশ পাচ্ছে। যেন মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই তার বয়স অনেকটা বেড়ে গেছে। পিয়ালিকে বসতে বলল ঋদ্ধি। তারপর পিয়ালিকে কিছু বলার আগেই পিয়ালিই তাকে বিনীত অনুরোধ করল পবনকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এরপর পিয়ালি একে একে সমস্ত কথাই খুলে বলল ঋদ্ধিকে। পবনের অবৈধ সম্পর্কের কথা, কিভাবে পবনকে মিথ্যা খুনের দায়ে ফাঁসানো হয়েছে, সবই সে বলল ঋদ্ধিকে। সব কথা শুনে ঋদ্ধি পিয়ালিকে কথা দিল যে যেভাবেই হোক সে পবনকে এই মিথ্যা খুনের দায় থেকে মুক্ত করেই তবে ছাড়বে। ঋদ্ধি এটা বুঝতে পেরেছিল যে এই এত কিছুর পরেও পিয়ালির মনের পবনের প্রতি ভালোবাসাটা একটুও কমে যায়নি। তাই যে করেই হোক নিজের ভালোবাসাকে তো আবার পুনরায় তার ভালোবাসার কাছে ফিরিয়ে দিতেই হবে। তবে পিয়ালিকেও ঋদ্ধির একটা কথা রাখতে হবে। সে পবনের কেসটা নেবে, কিন্তু সরকার পক্ষের উকিল হিসাবে। কেউ জানবে না যে পিয়ালিই তাকে নিযুক্ত করেছে পবনের ব্যাপারে। এমনকি পবন নিজেও জানবে না। ঋদ্ধির এই অদ্ভুত রকমের প্রস্তাবের কারণ পিয়ালি ঠিক বুঝতে পারল না। তবে সে ঋদ্ধির এই কথাতে রাজি হয়ে গেল। তার কাছে পবনকে মুক্ত করাটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। ঋদ্ধি আর পিয়ালির মধ্যের এই কথাবার্তায় প্রথম দিকের সময়টাতে সোমক সেই ঘরের মধ্যেই ছিল। পরে অবশ্য সে কারো পার্সোনাল কথা শুনবে না বলে ঘর থেকে চলে গিয়েছিল। তবুও ঋদ্ধি আর পিয়ালির কথা শুনে সে বুঝতেই পেরেছিল তারা একে অপরের পূর্ব পরিচিত। সারা কোর্টরুম তখন দর্শক আসনে পরিপূর্ণ। বিশিষ্ট বিজনেসম্যান পবন মিত্র আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে। বিপক্ষের প্রবীণ অ্যাডভোকেট বাসুদেব দত্ত বিচারপতির সামনে তার জবান শুরু করলেন। ইয়োর অনার, আপনার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন মিস্টার পবন মিত্র। ভদ্র চেহারার আড়ালে উনি আসলে একজন খুনি। উনি ওনার অফিসের পিএ মিস রীতা সেনকে
ওনারই বাড়িতে নৃশংসভাবে খুন করেছেন। তাই মাননীয় বিচারপতির কাছে আমার বিনীত অনুরোধ, এই আসামি মিস্টার পবন মিত্রকে এই খুনের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার। মিস্টার দত্ত হয়তো ভুলে গেছেন যে এই খুনের কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। কেউই খুনটা হতে দেখেনি বা সেই বাড়িতে ওই সময় কোনো চিৎকারের আওয়াজও শোনা যায়নি। তাই আমার মক্কেলই যে খুনটা করেছে তার কোনো পোক্ত প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। প্রমাণ আমার কাছে যথেষ্টই আছে ইওর অনার। কথাটা বলে বাসুদেববাবু একটা পিপিতে রাখা ছুরি আর একটা ফাইল নিয়ে জজ সাহেবের টেবিলে রাখল। ইওর অনার, এই সেই মার্ডার ওয়েপন যা দিয়ে রীতা দেবীকে খুন করা হয়েছে। এতে পবনবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর এই হলো সেই কাগজপত্রগুলো যেটা রীতা দেবীর বাড়ি সার্চ করে পাওয়া গেছে। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মিস রীতা সেন 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। অপ্রত্যাশিত এই নতুন খবরটাতে অবাক হয়ে গেল কোর্টে উপস্থিত সকলেই। ঋদ্ধি পবনের সামনে গিয়ে অত্যন্ত নিচু স্বরে তাকে বলল, রীতা সেন যে প্রেগনেন্ট ছিলেন সেটা তুই আমাকে বলিসনি তো? আসলে আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম। একটু ইতস্তত ভাব করে ঋদ্ধিকে কথাটা বলল পবন। পবন, তুই না বললেও কথাটা কিন্তু আমি জানতাম। ঋদ্ধির এই কথা শুনে অবাক হয়ে গেল পবন। হ্যাঁ, প্রসিকিউটর আর.এম. সিংহ কখনো কেসের সম্পর্কে বিশদে না জেনে আদালতে আসে না। হ্যাঁ ইওর অনার। আবার বলে উঠলেন বাসুদেব দত্ত। তার গলার স্বর এখন বেশ উঁচুতে। মিস রীতা সেন প্রেগনেন্ট ছিলেন, আর সেই সন্তানের বাবা ছিলেন আর কেউ নয়, এই আসামি স্বয়ং পবন মিত্র। ইওর অনার, রীতা দেবী মানে মিস সেন তার প্রেগন্যান্সির খবরটা শ্রীমান পবনবাবুকে জানাতেই তিনি রেগে গিয়েছিলেন। তার মনের মধ্যে তখন সম্মান হারানোর ভয় কাজ করেছিল। তিনি হয়তো রীতা দেবীকে বলেছিলেন অ্যাবর্ষণ করিয়ে নিতে, কিন্তু হয়তো রীতা দেবী তাতে রাজি হননি। তাই শ্রীযুক্ত পবন মিত্র সেই রাতেই হত্যা করেন রীতা দেবীকে। ইওর অনার, তিনি শুধু রীতা দেবীকেই হত্যা করেননি, তিনি এমন একজন শিশুকেও হত্যা করেছেন যে এখনো ভূমিষ্ঠও হতে পারেনি। তাই আমি পুরুষ নামের কলঙ্ক এই মানুষটির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি ইওর অনার। অবজেকশন ইওর অনার। পাবলিক প্রসিকিউটর বিনা প্রমাণে আমার ক্লায়েন্টকে মিথ্যা দোষারোপ করছেন। এই হচ্ছে পবনবাবুর কল লিস্টের রেকর্ড। জজ সাহেবের দিকে একটা কাগজ বাড়িয়ে দিল ঋদ্ধি। এতে স্পষ্টই দেখা যাচ্ছে যে খুনের দিন অর্থাৎ 18 তারিখে রাত্রি 8:08 রীতা দেবী ফোন করেছিলেন পবনবাবুকে। পবনবাবুর বাড়ি থেকে গাড়ি নিয়ে গোপালনগর কলোনিতে পৌঁছতে লাগে প্রায় 5 মিনিট। অর্থাৎ সেখানে পবনবাবু গিয়ে পৌঁছেছিলেন 8:13 আর পুলিশ রীতা দেবীর বাড়ি থেকে পবনবাবুকে অ্যারেস্ট করেছিলেন 8:25। ইওর অনার, পবনবাবু রীতা দেবীর বাড়িতে যাওয়ার পর আততায়ীর হাতে জখম হয়েছিলেন আর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর তখন আততায়ী... অবজেকশন মাই লর্ড। মিস্টার আর.এম. সিংহ, আপনার ক্লায়েন্ট কি সেই বাড়িতে সেই সময় উপস্থিত থাকা সেই আততায়ীকে দেখতে পেয়েছিলেন? নো মিস্টার দত্ত, তবে সেখানে একজন তৃতীয় ব্যক্তি অবশ্যই উপস্থিত ছিল। পবনবাবুর মাথায় লাগা ক্ষতচিহ্নই তার প্রমাণ। মাই লর্ড, মিস্টার পবন মিত্রের এই বানানো গল্পে বিশ্বাস করবার কোনো যুক্তিই নেই, যেখানে তিনি নিজে কোনো লোককে সেখানে দেখেননি। হয়তো এমনও হতে পারে মিস রীতা সেনকে খুন করার সময় তিনিই হয়তো আত্মরক্ষার জন্য কোনো ভারী ওয়েপন দিয়ে পবনবাবুর মাথায় আঘাত করেছিলেন। ইওর অনার, এই খুনের ব্যাপারে বেশ কিছু তথ্য সংগ্রহের জন্য আমি মিসেস পিয়ালি মিত্রকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করতে চাইছি। অবজেকশন মাই লর্ড। মিসেস মিত্রকে কাঠগড়াতে ডাকার কি প্রয়োজন, যেখানে তিনি সেই সময় খুনের স্পটে উপস্থিতি ছিলেন না? ইওর অনার, কে কোথায় ছিলেন সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু মিস্টার পবন মিত্রকে নিরপরাধ প্রমাণ করতে গেলে আমার মিসেস মিত্রের বয়ানের বিশেষ প্রয়োজন। জজ সাহেবের অনুমতিতে কাঠগড়ায় এসে দাঁড়ালো পিয়ালি। আচ্ছা মিসেস পিয়ালি মিত্র, আপনার সাথে পবনবাবুর বিবাহ হয়েছিল কত বছর হয়েছে? প্রায় 5 বছর হলো।
আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। আপনাদের বিবাহের এত বছর পরেও এখনো আপনাদের কোনো সন্তান হয়নি। এটা কি শুধুই আপনাদের ইচ্ছা, নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ আছে? আসলে আমাদের একটা অসুবিধা আছে। মাই লর্ড, মিস্টার সিংহ শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। এই আদালত কারো পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করবার জায়গা নয়। ইয়োর অনার, আমি আদালতের কোনো রকম সময় নষ্ট করছি না, বরং একজন নির্দোষকে বাঁচানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মিসেস পিয়ালি মিস্টার ডাক্তারি রিপোর্ট। জজ সাহেবের টেবিলের দিকে একটা ফাইল বাড়িয়ে দিল ঋদ্ধি। এতে স্পষ্টতই লেখা আছে যে একটা বিশেষ সমস্যার কারণে মিসেস পিয়ালি মিত্র কোনো দিনই সন্তানের মা হতে পারবেন না। আর এই কারণের জন্য তিনি আর পবনবাবু দুজনেই খুব ডিপ্রেসড ছিলেন। আর সেই কারণেই পবনবাবু ও পিয়ালি দেবীর মধ্যেকার দূরত্বও বাড়তে থাকে ধীরে ধীরে। কি আমি ঠিক বলছি তো পিয়ালি দেবী? ঋদ্ধির করা প্রশ্নে পিয়ালি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল যে সে ঠিকই বলেছে। আর এই কারণের জন্যই পবনবাবু ও তারই অফিসের সেক্রেটারি রীতা দেবীর মধ্যে ঘনিষ্ঠতা হতে থাকে। এর অনার, প্রত্যেক পুরুষই জীবনে একবার হলেও পিতৃসুখের আনন্দ পেতে চায়। পবনবাবুরও তাই ইচ্ছা হয়েছিল। আর বর্তমানে আমাদের সমাজে পরকীয়া তো কোনো অপরাধ নয়। তার মানে মিস্টার সিংহ আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে পবনবাবু কেন তার নিজের হবু সন্তানকে খুন করতে যাবেন, যেখানে তিনি জানতেন যে সন্তান তারই। বাসুদেব বাবুর কথা শেষ হওয়ার আগেই কথাটা বলল ঋদ্ধি। আর এ কথাও প্রমাণিত যে পবনবাবু পিয়ালি দেবীকে ডিভোর্স দিয়ে রীতা দেবীকে বিবাহ করতে চেয়েছিলেন। প্রসিকিউটর জয়সওয়াল বাবুর কাছে তিনি ডিভোর্সের জন্য আবেদনও করেছিলেন। অতএব আমার কথার মূল উদ্দেশ্য ছিল এই যে যাকে পবনবাবু নিজেই বিবাহ করতে চেয়েছিলেন তাকেই কেন নিজের সন্তান হারানোর ভয়ে খুন করতে যাবেন। আশা করি মিস্টার দত্ত আমার কথার সারমর্মটা বুঝতে পেরেছেন। বাসুদেব বাবু কিছু না বলে চুপ করে আছে দেখে ঋদ্ধি আবার পিয়ালির দিকে ঘুরে বলল, আচ্ছা মিসেস মিত্র, মিস রীতা সেন যখন খুন হন, অর্থাৎ 18 তারিখে রাত 8টা থেকে 8:30, এই সময়ের মধ্যে পবনবাবু ঠিক কোথায় ছিলেন সেটা যদি কাইন্ডলি আপনি একটু আদালতকে বলেন। পবন তো সেই সময়টাতে বাড়িতেই ছিল। হঠাৎ করে একটা ফোন আসলো পবনের মোবাইলে, আর ও হন্তদন্ত হয়ে কোথায় যেন বেরিয়ে গেল। আচ্ছা, আর আপনি কোথায় ছিলেন? মানে আপনি কি ওই সময়টাতে বাড়িতেই ছিলেন? অবজেকশন মাই লর্ড। মিস্টার সিংহ অযথাই এই কেসের সঙ্গে মিসেস পিয়ালি মিত্রের নাম জড়ানোর চেষ্টা করছেন। ইওর অনার, মিস্টার পবন মিত্রকে নির্দোষ প্রমাণ করতে গেলে আমাকে মিস রীতা সেনের বাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি সম্পর্কে জানতেই হবে। আর এজন্য আমার সন্দেহে থাকা যে কোনো মানুষকেই জিজ্ঞাসাবাদ করার অনুমতি আমাকে দিতেই হবে। অবজেকশন ওভার রুল। মিস্টার সিংহ, আপনি আপনার জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে পারেন। বললেন জজ সাহেব। ঋদ্ধি জজ সাহেবকে থ্যাঙ্কস জানিয়ে পুনরায় পিয়ালিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। থ্যাংক ইউ ইওর অনার। বললেন না তো মিসেস সেন, আপনি সে সময় কোথায় ছিলেন? আমি সে সময় বাড়িতেই ছিলাম। একটু থতমত খেয়েই কথাটা বলল পিয়ালি। আপনি মিথ্যা বলছেন পিয়ালি দেবী। আপনি সে সময় বাড়িতে ছিলেন না। পবনবাবু বেরিয়ে যাওয়ার পর আপনিও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পবনবাবু গাড়ি নিয়ে চলে যাওয়ার পর আপনি বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েছিলেন আর বলেছিলেন গোপালনগর কলোনিতে যেতে। পবনবাবুর পেছন পেছন আপনিও গোপালনগর কলোনিতে গিয়েছিলেন। কি আমি ঠিক বলছি তো পিয়ালি দেবী? আপনি যদি এ কথা অস্বীকার করেন তো সেই ট্যাক্সি ড্রাইভার এখনোই আদালতে উপস্থিত আছে। আপনি যদি চান আমি তাকে রাখতে পারি। তার কোনো দরকার হবে না। পবন সেই সময় হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরোলো। তখনই আমি বুঝতে পারি যে ওর নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে। ও গোপালনগরের রীতার বাড়িতেই যাচ্ছে, এটা ভেবেই আমি একটা ট্যাক্সি নিয়ে ওর গাড়ির পিছু করি। কিন্তু যাওয়ার সময় আমি আমার ভাই পল্লবকে ফোন করি, আর ও বলল যে ও ব্যাপারটা দেখছে, আমাকে বাড়ি ফিরে যেতে বলল। তাই আমি গোপালনগর পর্যন্ত গিয়ে ভাইয়ের কথা শুনে ট্যাক্সি থেকে না নেমে সেই ট্যাক্সি করেই আবার বাড়িতে ফিরে যাই। আপনার বিশ্বাস না হলে আপনি সেই ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করতে পারেন। তার বিশেষ প্রয়োজন হবে না, আপনি বুঝতে পারেন। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি কি মিসেস পিয়ালি মিত্রের ভাই অর্থাৎ মিস্টার পল্লব চ্যাটার্জিকে কাঠগড়ায় রাখতে পারি? জজ সাহেবের অনুমতিতে পল্লব সাক্ষীর কাঠগড়াতে এসে দাঁড়ালো।
আচ্ছা পল্লববাবু, পিয়ালি দেবী যখন আপনাকে ফোন করেছিলেন তখন ঠিক সেই মুহূর্তে আপনি কোথায় ছিলেন? আমি আসলে তখন বাড়িতেই ছিলাম। তার মানে আপনি যে বললেন আপনি গোপালনগর কলোনিতে যাচ্ছেন, আপনি জাননি তখন? আমি আসলে দিদিকে শান্ত করার জন্যই কথাটা বলেছিলাম। আমি তখন যাইনি সেখানে। আপনি ভুল বলছেন পল্লববাবু। ইওর অনার, মিস রীতা সেনের বাড়ির নিকটবর্তী যে পেট্রোল পাম্প আছে সেখান থেকে মিস্টার পল্লব চ্যাটার্জির নিজের স্কুটারে তেল ভরেছিলেন ঠিক রাত 8:11 যেটা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। এই পেট্রোল পাম্প থেকে মিস রীতা সেনের বাড়ির দূরত্ব মাত্র 2 মিনিট। অর্থাৎ পল্লববাবু তখন তেল ভরে চলে গিয়েছিলেন গোপালনগরে মিস রীতা সেনের বাড়িতে। জজ সাহেবের দিকে তাকিয়ে কথাটা বলে আবার পল্লবের দিকে তাকালো ঋদ্ধি। তো মিস্টার পল্লব চ্যাটার্জি, এরপরে আপনার কি কিছু বলার আছে? স্যার, আমি সেখান থেকে তেল ভরেছিলাম ঠিকই, কিন্তু আমি গোপালনগরে যাইনি। আর আমি মিস রীতা সেনকে মারতে যাবই বা কেন? হ্যাঁ, শুনেছিলাম নাকি ওই মহিলার জন্যই দিদির সংসার ভাঙতে চলেছিল, কিন্তু শুধুমাত্র ওই কারণের জন্য কি কেউ কাউকে খুন করতে পারে নাকি? পল্লববাবু, আমি তো একবারও আপনাকে বলিনি যে আপনি রীতা সেনকে খুন করেছেন। তবে আপনি কেন? অবজেকশন মাই লর্ড। ডিফেন্স লয়ার মিস্টার পল্লব চ্যাটার্জিকে বিনা প্রমাণে হেনস্থা করবার চেষ্টা করছেন। ইওর অনার, আমার প্রশ্ন পর্ব এখনো শেষ হয়নি। আর এভাবে বারবার আমার কাজে বাধা সৃষ্টি করতে থাকলে আমি তো সেখানে উপস্থিত থাকা তৃতীয় ব্যক্তিকে শনাক্তই করতে পারবো না। অবজেকশন ওভাররুলড। মিস্টার সিংহ, প্লিজ কন্টিনিউ। থ্যাঙ্কস ইওর অনার। আচ্ছা পল্লববাবু, আপনি কোন কলেজে পড়াশোনা করেছিলেন? মানে আপনি কোন কলেজ থেকে আপনার ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেছেন? বেথুন কলেজ। ও, কিন্তু আমি যতদূর জানি ভিকটিম মিস রীতা সেনও তো ওই কলেজেই পড়াশোনা করেছেন। প্রবাবলি আপনার চেয়ে 2 বছরের জুনিয়র ছিলেন। আপনি চিনতেন নিশ্চয়ই তাকে। হ্যাঁ, চিন্তাম, মুখ চেনা ছিল। ঋদ্ধির মুখে এই কথাগুলো শুনে পল্লব একটু অবাকই হয়ে গেল। ও কি উকিল নাকি কোনো গোয়েন্দা? সে এত সব কিছু জানলো কি করে? শুধুই কি মুখ চেনা ছিল নাকি? এবার পল্লবকে আরও অবাক করে দিল ঋদ্ধি। পল্লববাবু, মিস রীতা সেন আর আপনি শুধু যে একই কলেজে পড়তেন তাই নয়, আপনি তাকে যথেষ্ট লাইকও করতেন, বা বলা চলে আপনি তাকে ভালোবেসেও ফেলেছিলেন। আর একদিন তাকে প্রপোজও করেছিলেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। একটু ইতস্তত করেই কথাটা বলল পল্লব। কিন্তু তিনি আপনাকে রিফিউজ করেছিলেন। পল্লববাবু, আমি কি জানতে পারি তিনি আপনাকে কেন রিফিউজ করেছিলেন? বলেছিল ওর বয়ফ্রেন্ড আছে। কিন্তু স্যার, সেদিনের সেই ঘটনার সঙ্গে আজকের এই ঘটনার কি সম্পর্ক? কলেজ লাইফে তো এরকম হামেশাই ঘটে থাকে। পল্লববাবু, সেদিনের সেই ঘটনাটা খুবই সিম্পল ছিল, কিন্তু আজকের এই ঘটনাটা মোটেই সিম্পল নয়। একটা মার্ডার কেস। সেদিনের পর থেকে মিস রীতা সেনের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যখন এতদিন পরে আপনি হঠাৎ জানতে পারলেন যে যাকে আপনি ভালোবাসতেন সেই মহিলাই আপনার জামাইবাবুর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, তখন আপনার মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণতা জেগে উঠেছিল। আর সেই রাগেই আপনি 18 তারিখে রাত 8টার সময় মিস রীতা সেনের বাড়িতে যান আর তাকে খুন করেন। কি আমি ঠিক বলছি তো মিস্টার চ্যাটার্জি? না, সব মিথ্যে। স্যার, আমি আপনাকে কতবার বলবো যে আমি সেদিন গোপালনগরে যাইনি। আচ্ছা, আপনার বিশ্বাস না হলে আপনি আমার বন্ধু অতীনকে জিজ্ঞাসা করতে পারেন। ও তখন আমার সাথেই ছিল। অবজেকশন মাই লর্ড। ডিফেন্স লয়ার জোর করে মিস্টার পল্লব চ্যাটার্জির উপর খুনের আরোপ লাগানোর চেষ্টা করছেন। এর কোনো যুক্তি হয় না। অবজেকশন সাস্টেইন। মিস্টার সিংহ, আপনার কাছে কি মিস্টার পল্লব চ্যাটার্জিকে দোষী প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ আছে? নো ইওর অনার। তবে আপনার প্রশ্ন করা হয়ে গিয়ে থাকলে মিস্টার চ্যাটার্জি কি নিজের জায়গায় গিয়ে বসতে পারে? ইয়েস ইওর অনার। থ্যাঙ্কস জজ সাহেব। জজ সাহেবকে কথাটা বলে পল্লব ঋদ্ধির দিকে তাকিয়ে বলল, স্যার, আমি যাওয়ার আগে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা? স্যার, আপনিও তো কখনো কাউকে ভালোবেসে তাকে প্রপোজ করেছিলেন, আর তার থেকে রিজেক্টও হয়েছিলেন। তারপরেও কি আপনি পেরেছিলেন তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে? যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কি কেউ কখনো ঘৃণা করতে পারে? একটু ভেবে দেখবেন স্যার।
পল্লবের এই কথাটা একেবারে ঋদ্ধির মনের ভেতরে এসে বিঁধল। ঋদ্ধি আর পিয়ালির কথাটা জানতো পল্লব, কিন্তু পল্লব যে এভাবে ভরা আদালতে সেই প্রসঙ্গ টেনে নিয়ে আসবে সেটা সে বুঝতে পারেনি। আর সত্যিই তো, কাউকে মন থেকে ভালোবেসে থাকলে তার উপর কখনোই রাগ করে থাকা যায় না। আমি এখন আদালতে এমন একজন সাক্ষীকে আনতে চাই যার কথার মাধ্যমে স্পষ্টই বোঝা যাবে যে অভিযুক্ত মিস্টার পবন মিত্রই এই হত্যাকাণ্ডের মূল অপরাধী। আমি ডাকতে চাই মিস রীতা সেন যে বাড়িতে পিজি থাকতেন সেই বাড়ির বর্তমান মালকিন শ্রীমতী সুধারানী দেবীকে। সুধারানী দেবী কাঠগড়ায় এসে দাঁড়ালেন। বয়স ওই 50 ঊর্ধ্ব হবে, বিধবা, পরনে সাদা শাড়ি, মাথার সমস্ত চুল পেকে গেছে, চোখে মাইনাস পাওয়ারের চশমা। তবে তিনি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন এবং বেশ ভালোভাবেই চলতে পারেন। আচ্ছা মিসেস সুধারানী ভট্টাচার্য, মিস রীতা সেন আপনার বাড়িতে কতদিন পিজি হিসেবে ছিলেন? তা প্রায় 1 বছর হবে। আচ্ছা, মিস রীতা সেনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল? ভালো, বেশ ভালোই তো ছিল। ও বাড়িতে আমার মেয়ের মতনই ছিল। ওর পার্সোনাল লাইফ বা ওর অফিসের সমস্ত কথা ও আমার সাথে কিন্তু শেয়ার করতো। ওনার অফিসের বস মানে মিস্টার পবন মিত্রের সঙ্গে ওনার যে একটা বিশেষ সম্পর্ক ছিল সেই ব্যাপারটা কি আপনি জানতেন? জানতাম। মাথা নামিয়ে কথাটা বললেন সুধারানী দেবী। তবে কি জানেন তো, একটা সম্পর্ক যখন তৈরি হয় তখন সেটা যে শুধু একজনের জন্য হয় সেরকমটা কিন্তু নয়। ওই যে উনি পবন ইন্ডাস্ট্রিজের মালিক, যিনি এখন কাঠগড়াতে দাঁড়িয়ে আছেন, উনি যদি ঘরে স্ত্রী থাকতেও বাইরের অন্য কোনো নারীর সাহচর্য পেতে চাইতেন, তবে সেখানে আমার রীতার যে কি দোষ থাকতে পারে সেটাই তো। পবনের দিকে ইঙ্গিত করে কথাগুলো বললেন সুধারানী দেবী। আচ্ছা, মিস রীতা সেনের মধ্যে ইদানিংকালে কোনো চেঞ্জ কি আপনি খেয়াল করেছিলেন? হ্যাঁ, কদিন ধরে ভীষণ মনমরা থাকতো। মনে হয় ওর অফিসের বসের সঙ্গে, মানে ওই পবনবাবুর সঙ্গেই হয়তো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা ওরকম কিছু। মাই লর্ড, প্লিজ নোট দিস পয়েন্ট। আচ্ছা সুধারানী দেবী, আপনি কি জানতেন যে মিস রীতা সেন প্রেগন্যান্ট ছিলেন? কই না, আমি তো সেটা জানতাম না। মাই লর্ড, আমার প্রশ্ন শেষ। এবার যদি ডিফেন্স লয়ারের ওনাকে কোনো জিজ্ঞাসাবাদ করবার থাকে উনি সেটা করতে পারেন। থ্যাঙ্কস মিস্টার দত্ত। আচ্ছা মিসেস সুধারানী ভট্টাচার্য, মিস রীতা সেন যেদিন খুন হন সেদিন তো আপনি বাড়িতে ছিলেন না, আপনি বিদেশে আপনার ছেলের কাছে গিয়েছিলেন। খুব সম্ভবত আজ ভোরের ফ্লাইটেই আপনি এসেছেন, কি তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন যে রীতা দেবী আপনার বাড়িতে পিজি থাকতেন কেন? ওনার কি কোনো নিজস্ব বাড়ি ছিল না? আসলে ওর বাবা মা খুব ছোটবেলাতে মারা গিয়েছিল, আর ওর কাকা কাকিমার কাছেই ও মানুষ। ইদানিংকালে ওর কাকা কাকিমার সাথে একটা ঝামেলার জন্য ও ওর বাড়িটা ছেড়ে চলে আসে, আর আমাদের বাড়িতেই পেইং গেস্ট হিসাবে থাকতে শুরু করে। তাছাড়া ওর অফিসের যাতায়াতের সুবিধাও হতো আমাদের বাড়ির থেকে। আচ্ছা আপনি এত সব কথা জানলেন কি করে? মানে আমি বলতে চাইছি রীতা দেবীর সাথে বা ওনার পরিবারের সাথে কি আপনার আগে থেকেই কোনো পরিচয় ছিল? না 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 না, আমার বাড়িতে আসার আগে আমি তো ওকে চিনতামই না। ওই আমাকে বলেছিল সব কিছু। ও ঠিক আছে। আচ্ছা মিস রীতা সেন আসলে কেমন মানুষ ছিলেন? মানে ওনার একাধিক পুরুষ বন্ধু ছিলেন কিনা, বা উনি অত্যধিক ড্রাঙ্কেন অবস্থায় বাড়ি ফিরতেন কিনা সে ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন কি? অবজেকশন মাই লর্ড, ডিফেন্স লয়ার খুন হওয়া ব্যক্তির ক্যারেক্টার সম্পর্কে প্রশ্ন তুলছেন। আমি শুধুমাত্র জানতে চাইছি ইওর অনার, কারণ আমার এই প্রশ্নের সাথে আমার বাকি প্রশ্নগুলোও জড়িত আছে। অবজেকশন ওভার রুল। মিস্টার সিংহ, আপনি আপনার প্রশ্ন কন্টিনিউ করতে পারেন। থ্যাঙ্কস ইওর অনার।
তো সুধারানী দেবী, আপনি আদালতকে যদি মিস সেনের স্বভাব সম্পর্কে একটু বলেন তো খুবই ভালো হয়। না, আপনি যেমন বলছেন ওর অফিসের বস ছাড়া ওর আর কোনো পুরুষ বন্ধু ছিল বলে আমি তো অন্তত জানি না। আর ও না মাঝে মাঝে ডিস্কোতে যেত, আর রাতে ড্রিঙ্ক করেও ফিরতো, কিন্তু সেটা খুব ক্বচিৎ কিঞ্চিৎ, হয়তো মাসে একবার কি দুবার। আর ও এমনিতে খুবই ভালো মেয়ে। আমার বাড়ির একটা রুলস ছিল যে রাত 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে, সেটাও কখনোই ভাঙতো না। তাছাড়া ওর স্বভাবের কোনো খারাপ দিক আমার কিন্তু নজরে পড়েনি। আচ্ছা, রীতা দেবী যখন বাড়িতে থাকতেন, মানে ছুটির দিনগুলোতে কি ওনার কোনো পরিচিত ব্যক্তি ওনার সাথে দেখা করতে আসতেন? পরিচিত বলতে ওর অফিসের বস, ওই যে পবনবাবু, মাঝে মাঝেই বাড়িতে আসতেন, রীতার সাথে দেখা করতেন, হাতে গিফট থাকতো, রীতা ওনাকে নিয়ে ওর ঘরে চলে যেত। আচ্ছা, তখন ওনাদের মধ্যে ওই ঘরে কি কথাবার্তা হতো আপনি কখনো শুনেছিলেন কি? না না না, ওরা রীতার ঘরে বসে কি কথা বলতো সেসব তো, তার ঘর আলাদা। তাছাড়া কারো মধ্যে হওয়া পার্সোনাল কথাবার্তা আমি কেন শুনতে যাব বলুন তো? আমার কোনোদিনও ওরকম স্বভাব ছিল না। আপনি কোনোদিন বারণ করেছিলেন রীতা দেবীকে পবনবাবুর সেই বাড়িতে না আসার ব্যাপারে? না না, সেরকমটা কোনোদিন বলিনি। একজন অফিসের বস তো তার কলিগের বাড়িতে আসতেই পারে, যদিও আমি বিষয়টা জানতাম, তবুও কোনোদিনই বারণ করিনি। বারণ করলে হয়তো রীতা শুনতো না সে কথা, শুধু শুধু মনোমালিন্য হতো, আর ও হয়তো অন্য কোথাও চলেও যেত। তাছাড়া ও তো আমার নিজের কেউ তো নয়, আমার বাড়ির পিজি। আমার কি অধিকার আছে বলুন তো ওকে এই বিষয়ে শাসন করার? বুঝলাম। আচ্ছা, পবনবাবু ছাড়া আর কি কেউ আসতেন রীতা দেবীর সাথে দেখা করতে? একটু মনে করে যদি বলেন। না, আর কেউ আসতো না। তবে হ্যাঁ, বেশ কয়েকদিন আগে উনি, ওই যে মানে পবনবাবুর স্ত্রী, আমাদের বাড়িতে গিয়েছিলেন। পবনবাবুর স্ত্রী মানে মিসেস পিয়ালি মিত্র গিয়েছিলেন আপনার বাড়িতে? হুম, ওই ধরুন 10-12 দিন মতো আগে। ঋদ্ধির কথা শুনে তাকে বললেন সুধারানী দেবী। তার এই কথা শুনে পবন বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছিল, কারণ পিয়ালি যে ওই বাড়িতে গিয়ে রীতার সাথে দেখা করেছে সেটা সে জানত না। রীতা কখনোই তাকে বলেনি, আর পিয়ালির মুখ থেকেও সে কখনো শুনতে পায়নি। যদিও ঋদ্ধি এই ব্যাপারটা শুনে খুব অবাক হয়ে গিয়েছে কিনা সেটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, কারণ সে স্বাভাবিকভাবেই সুধারানী দেবীকে প্রশ্ন করে চলেছে। একদিন বিকেলবেলা কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে। উনি আমাকে বললেন রীতার সাথে ওনার একটু দরকার আছে। আমি রীতাকে ডেকে ভেতরের ঘরে চলে গেলাম, রীতাই ওনাকে ওর ঘরে নিয়ে যান। আচ্ছা, রীতা দেবীর সাথে পিয়ালি দেবীর সেদিন কি কথা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি বলতে পারবেন না, তাই না? তা বলতে পারবো না, তবে প্রায় 8 ঘন্টার উপরে রীতার ঘরেতে ওনার সঙ্গে রীতার কথা হয়েছিল। আর শেষের দিকে সম্ভবত খানিকটা কথা কাটাকাটিও হয়েছিল। আমার ঘর থেকে মনে হয়েছিল একটু চিৎকারও মনে হয় শুনছি। আচ্ছা, মিসেস মিত্র কি সেদিন একাই গিয়েছিলেন? না না না, ওনার সাথে ওনার ভাই পল্লববাবুও গিয়েছিলেন, তবে উনি ভেতরে ঢোকেননি, বাইরেই ছিলেন। বুঝলাম। আচ্ছা, ওনারা ছাড়া কি আর কেউ আপনার বাড়িতে যেতেন রীতা দেবীর খোঁজ করতে? হ্যাঁ, ওর অফিস কলিগেরা, ওরাই মাঝে মাঝে আসতেন ওর সাথে দেখা করতে। আচ্ছা, আমার প্রশ্ন শেষ হয়ে গিয়েছে, আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আমি এখন পবনবাবুর অফিসের একজন কলিগ মিস্টার অবিনাশ মুখার্জিকে কাঠগড়ায় রাখতে চাই। আই অবজেক্ট মাই লর্ড। এই কেসের সাথে মিস্টার অবিনাশ মুখার্জির কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারলাম না। অবিনাশবাবু মিস্টার পবন মিত্রের অফিসের একজন স্টাফ, তাকে এই কেসের সঙ্গে জড়িয়ে শুধু শুধু কাঠগড়ায় আনার কি প্রয়োজন রয়েছে? ইওর অনার, আমরা মিস রীতা সেনের অফিস লাইফের সম্পর্কে জানার চেষ্টা করছি, আর উনি অফিসে ঠিক কেমন ছিলেন সেটা জানার জন্য মিস্টার পবন মিত্রের অফিসের স্টাফ অবিনাশবাবুকে এখানে রাখতে চাই। জজ সাহেবের অনুমতিতে কাঠগড়ায় এসে উপস্থিত হল অবিনাশ মুখার্জি। অবিনাশের বয়স প্রায় 35 বছর হবে। চোখে মাইনাস পাওয়ারের চশমা, সারা মুখ বলি রেখায় ভর্তি। আচ্ছা অবিনাশবাবু,
শুনেছি আপনি নাকি খুব ভালো মিমিক্রি করতে পারেন, কথাটা কি ঠিক? হ্যাঁ, ওই একটু আধটু আর কি। আসলে ছোটবেলা থেকে আমার মিমিক্রিতে বেশ ইন্টারেস্ট ছিল, তাই ওই একটু আধটু নিজের ইচ্ছাতেই যা শিখেছি। বাহ, বেশ ভালো কথা। সত্যি কথা বলতে আমারও এই ব্যাপারে বেশ আগ্রহ রয়েছে। আচ্ছা, আপনি কি শুধু ছেলেদেরই মিমিক্রি করতে পারেন নাকি মেয়েদেরও করতে পারেন? অবজেকশন মাই লর্ড। ডিফেন্স লয়ার হয়তো ভুলে যাচ্ছেন এটা আদালত, কোনো শিল্পকলা প্রদর্শনের স্টেজ নয়। সরি ইওর অনার, আপনি হয়তো ঠিকই বলেছেন মিস্টার দত্ত, এটা আমারই ভুল। অবিনাশবাবু, এবার তাহলে কেসের আলোচনাতে আসি। আচ্ছা অবিনাশবাবু, আপনি যে অফিসে চাকরি করেন, অর্থাৎ পবন ইন্ডাস্ট্রিজে, সেখানে তো মিস রীতা সেনও চাকরি করতেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, মিস রীতা সেনের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই। অফিস কলিগ হিসাবে যেমন সম্পর্ক হওয়া উচিত তেমনই ছিল। তার মানে মিস রীতা সেনের সাথে আপনার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, আপনাদের এই সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বপূর্ণ ছিল নাকি অন্যরকম? হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? ঋদ্ধির কথা শেষ হওয়ার আগেই প্রায় চিৎকার করে বলে উঠল অবিনাশ। অবাক হচ্ছেন কেন অবিনাশবাবু? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে মিস রীতা সেনের মোবাইলটা এখন পুলিশের হেফাজতেই আছে, আর যে কোনো এক্সপার্টকে দিয়ে মোবাইলের লক খুলে ফেললেই সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। ঋদ্ধির কথাতে হঠাৎ করে কেমন যেন চুপ করে গেল অবিনাশ। অবিনাশবাবু, লোকাল রেল স্টেশনের কাছে ডেলিসিয়ার্স নামে যে রেস্টুরেন্ট আছে, সেখানে তো প্রায় প্রতি উইকেন্ডেই আপনি আর রীতা দেবী ডিনার করতেন। সেটা আমাকে ওখানকারই একজন স্টাফ বলেছে। এরপরেও কি আর প্রমাণ লাগবে এ কথা অস্বীকার করতে যে রীতা দেবীর সাথে আপনার তেমন কোনো সম্পর্কই ছিল না? অবিনাশ অবাক হয়ে গেল। ঋদ্ধি তার সামনে একজন প্রসিকিউটর নয়, বরং যেন একজন প্রাইভেট ডিটেকটিভের মতো কথা বলছে। হ্যাঁ, মানছি যে রীতার সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল, কিন্তু তাতে কি প্রমাণ হয়? কারণ আমি তো সেদিন সেখানে ছিলামই না। অবিনাশবাবু, আপনি সেদিন রীতার সাথে দেখা করতে সুধারানী দেবীর বাড়িতে গিয়েছিলেন আর রীতা দেবীকে খুন করেছিলেন। তারপর রীতা দেবীর ফোন থেকে আপনিই পবনবাবুকে ফোন করেছিলেন। রীতা দেবীর গলার স্বর নকল করেছিলেন যাতে পবনবাবু সেখানে আসেন আর সমস্ত দোষ গিয়ে পড়ে পবনবাবু। হোয়াট রাবিশ ইউ আর টকিং মিস্টার সিংহ? আমার সম্পর্কে এরকম যাতা কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আই অবজেক্ট মাই লর্ড। ডিফেন্স লয়ার বিনা প্রমাণে একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করছেন। বিনা প্রমাণ নয় ইওর অনার, প্রমাণ আছে আমার কাছে। কি কি প্রমাণ আছে আপনার কাছে? প্রায় চেঁচিয়ে উঠল অবিনাশ। ইওর অনার, এটাই সেই মোবাইল ফোন যেটা মৃত রীতা সেনের মোবাইল ছিল। টেবিল থেকে পিপিতে মোড়া মোবাইলটা তুলে সেটা জজ সাহেবের টেবিলে রাখল ঋদ্ধি। এতে সর্বশেষ যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে সেটা মিস্টার অবিনাশ মুখার্জিরই ফিঙ্গারপ্রিন্ট, আর এটাই সেই রিপোর্ট। টেবিল থেকে একটা রিপোর্টের কাগজ তুলল ঋদ্ধি। এই সেই প্রমাণ যেটা আমি এখন জজ সাহেবকে দিতে চলেছি। কিন্তু অবিনাশবাবু, তার আগেই আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে যখন আপনি সেখানে উপস্থিতি ছিলেন না, তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট রীতা দেবীর মোবাইলে কিভাবে এলো? না, এটা হতে পারে না। কেন হতে পারে না অবিনাশবাবু? না, অসম্ভব। এটা কিছুতেই হতে পারে না। অসম্ভব নয় অবিনাশবাবু, এটাই হয়েছে। মোবাইলে আপনারই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। না, আমি সেদিন গ্লাভস পরেছিলাম, কিছুতেই মোবাইলে আমার ফিঙ্গারপ্রিন্ট থাকতে কথাটা বলেই অবিনাশ বুঝতে পারল কি ভুল সে বলে ফেলেছে। ও, আপনি তো সেদিন গ্লাভস পরেছিলেন, তবে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে আসবে? একটু রসিকতা করেই কথাটা বলল ঋদ্ধি। আর আমার হাতে যে কাগজটা রয়েছে এটা আসলে কোনো রিপোর্ট নয়, শুধুমাত্র সাদা একটা কাগজ। দেখুন। কাগজের দুই দিক উল্টিয়ে ঋদ্ধি অবিনাশ সহ আদালতের সবাইকে দেখিয়ে দিল এটা একটা সাদা A4 কাগজ ছাড়া আর কিছুই নয়। অবিনাশবাবু, এবার কি তাহলে সত্যিটা বলবেন আমাদেরকে? হ্যাঁ, আমি খুন করেছি রীতাকে। নিরুপায় জেনেই কথাটা বলল অবিনাশ। কেন খুন করবো না বলতে পারেন? রীতাকে আমি খুব ভালোবাসতাম, আর আমাদের এই ভালোবাসার কথা আমি আর রীতা ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি জানতো না। আপনি ভুল বলছেন অবিনাশবাবু, আপনি কোনো দিনই রীতা দেবীকে ভালোবাসতেন না।
আপনি বরং রীতা দেবীকে ব্যবহার করেছিলেন আপনার স্বার্থে। আপনার মধ্যে একটা লোভ ছিল, বড়লোক হওয়ার লোভ। আর এই সুযোগটা আপনি পেয়ে গেলেন যখন আপনি দেখলেন আপনার অফিসের বস পবনবাবু ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছেন রীতা দেবীর প্রতি। আসলে পবনবাবুকে রীতা দেবীর প্রেমের জালে ফাঁসানোর পুরো প্ল্যানটা আপনারই ছিল। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি জানতাম পবনবাবুর সাথে ওনার স্ত্রীর একটা ঝামেলা চলছিল, তাই আমি রীতাকে বলেছিলাম পবনবাবুকে এমনভাবে ফাঁসাতে হবে যাতে উনি ওনার পূর্ণ স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় আর রীতাকে বিয়ে করে নেয়। আর তারপর একদিন সুযোগ বুঝে পবনবাবুর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে আপনি আর রীতা দেবী পালাবেন এদেশ ছেড়ে। কি আমি ঠিক বলছি তো? ঋদ্ধির কথায় অবিনাশ মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু আপনার পরিকল্পনা ভেস্তে গেল যখন দেখলেন রীতা দেবী পবনবাবুকে সত্যি সত্যি ভালোবেসে ফেললেন, আর আপনি জানতে পারলেন যে রীতা দেবী পবনবাবুর সন্তানের মা হতে চলেছেন। আপনি তখন ভয়ানক পরিমাণে রেগে গেলেন, কিন্তু রীতা দেবীকে সে কথা বুঝতে দিলেন না। আপনি তাকে বললেন অ্যাবর্শন করিয়ে নিতে, কিন্তু তিনি রাজি হলেন না। রীতা দেবীর উপর আপনার ভালোবাসা তখন সম্পূর্ণরূপে উঠে গেল, আর আপনি মনে মনে তাকে খুন করার পরিকল্পনা করলেন, কিন্তু রীতা দেবীকে এ ব্যাপারে কিছুই বুঝতে দিলেন না। অবিনাশ অবাক হয়ে তাকিয়ে ঋদ্ধিকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, সে এত সব জানলো কিভাবে? শুধুই অনুমানের ওপর ভিত্তি করে সমস্ত ঘটনাকে এত নিখুঁতভাবে কিভাবে বলে দিতে পারে? তারপর একদিন, যেদিন সুধা রানী দেবী বাড়িতে ছিলেন না, সেদিন আপনি গেলেন রীতা দেবীর সাথে দেখা করতে, বা বলা চলে তাকে খুন করতে। তিনি আপনাকে কোনো রকম ভাবেই সন্দেহ করেননি, তাই নিঃসংকোচে আপনাকে তার ঘরের দরজা খুলে তাকে ঢুকতে দিয়েছিলেন। তারপর কথা বলতে বলতে আপনি একসময় রীতা দেবীর মুখ চেপে ধরে তার পেটে ছুরি বসিয়ে দিয়েছিলেন। তারপর ঠান্ডা মাথায় আপনি রীতা দেবীর ফোন থেকেই পবনবাবুকে ফোন করলেন। রীতা দেবীর গলার স্বর নকল করে আপনি বললেন খুব বিপদ, তাকে সেখানে যেতে। তারপর আপনি ঘরের কোণে লুকিয়ে থাকলেন, আপনি চলে গেলেন না, কারণ তাহলে পবনবাবুকে এই কেসে ঠিকমতো ফাঁসানো যেত না। পবনবাবুর আসার পর আপনি তাকে পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দিলেন, তার হাতে ছুরিটা ধরিয়ে দিলেন, ঘরের লাইটটা জ্বালিয়ে দিলেন, তারপর সম্ভবত পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে লোকাল টেলিফোন বুথ থেকে পুলিশকে ফোন করে দিলেন, যাতে পুলিশ ঠিক সময় সেখানে পৌঁছতে পারে আর পবনবাবুকেই দোষী সাব্যস্ত করে। আমি এতদূর পর্যন্ত যা বললাম হয়তো সবই ঠিক বললাম, তাই না মিস্টার অবিনাশ মুখার্জি? অবিনাশ মাথা নাড়িয়ে ঋদ্ধির কথায় সম্মতি জানালো। রীতা সেন মার্ডার কেসে অবিনাশ মুখার্জি দোষী সাব্যস্ত হলে তার শাস্তির ব্যবস্থা করা হলো, আর পবন মিত্রকে বেকসুর খালাস দেওয়া হলো। থ্যাঙ্কস রিদ্ধি। আজ আজ তোর জন্যই আমি এই দায় থেকে মুক্ত হলাম। ঋদ্ধির কাছে এসে কথাটা বলল পবন। পাশে তখন পবনের স্ত্রী পিয়ালি। ঋদ্ধি তখন টেবিলের ওপর পড়ে থাকা সমস্ত কাগজপত্র একত্র করে ফাইলে ঢোকাচ্ছিল। এতে থ্যাঙ্কস জানানোর কি আছে পবন? এই যে আমার পেশা, ওকালতি করেই তো আমি পেট চালাই। অপরাধীকে অপরাধী আর নির্দোষকে নির্দোষ প্রমাণ করাটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আর এই যে পিয়ালি ম্যাডাম, পিয়ালির দিকে তাকিয়ে কথাটা বলল ঋদ্ধি। এবার থেকে নিজের পতিদেবকে একটু সামনে রাখবেন। পুনরায় আবার কোনো সমস্যায় পড়লে তখন কিন্তু আমি নাও থাকতে পারি। তুই থাকবি না? তার মানে? হ্যাঁ পবন, তোকে আমি আগে এই কথাটা বলিনি। পিয়ালি আমাকে বলেছিল তোর এই কেসটাতে আমাকে নিযুক্ত হতে। পবনকে কথাটা বলল ঋদ্ধি। এত কিছুর পরেও ও তোকে ছাড়ানোর কথা ভেবেছে। ও তোকে সত্যি ভালোবাসে পবন। এবার থেকে ওর ভালোবাসাকে সম্মান করে চলবি। ঋদ্ধির কথা শুনে পবনের মাথা তখন নিচু হয়ে গেছে। সে পিয়ালির দিকে তাকিয়ে বলল, সরি পিয়ালি, আমি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ইটস অল রাইট। হাসি মুখে কথাটা বলল পিয়ালি। আচ্ছা রিদ্ধি, তুই আমাকে একটা কথা বলতো। তুই তো আগে থেকে বুঝতে পেরেছিলিস যে খুনটা আসলে অবিনাশী করেছে, তাহলে তুই এতক্ষণ পরে ওকে কাঠগোড়ায় ডাকলি কেন?
অনেকক্ষণ আগেই তো। আমি আসলে চাইছিলাম না যে অবিনাশ কোনোভাবে বুঝতে পারুক যে আমি ওকে সন্দেহ করছি। ও হচ্ছে মুখোশধারী শয়তান। ঋদ্ধির কথা শুনে বলল পবন। যদি ও কোনোভাবে ব্যাপারটা আঁচ করতে পারতো তাহলে ও আরো সাবধান হয়ে যেত। তখন ওকে আদালতে দোষী প্রমাণ করা আরো শক্ত হয়ে যেত। ছি, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। ঋদ্ধির কথা শুনে বলল পবন। আমার অফিসে চাকরি করেই আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র। একবারের জন্যও যদি আমি বুঝতে পারতাম। এখন ওসব কথা থাক পবন, এবার তোরা মন দিয়ে সংসার ধর্ম পালন কর। আমি তবে চললাম। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম। তোদের মতো কেউ যদি কোনো আইনি সমস্যায় পড়ে তবে আমার নামটা সাজেস্ট করতে কিন্তু বলিস না। নামটা অবশ্যই মনে রাখিস, প্রসিকিউটর R.M. সিংহ। শুনছিলে সায়ন রুদ্রের কলমে বুদ্ধিতে বাজিমাত গল্প অবলম্বনে খুনি কে। এই গল্প সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তী সপ্তাহে রবিবার আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে গল্প লোকের গল্প। তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রত্যেক নতুন গল্পের আপডেট আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রবিবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প লোকের গল্প।